মানে তার স্মরণে করতে যাচ্ছি এই বক্তৃতা। তার সঙ্গে আমি প্রায় 7 বছর কাজ করেছি। 7 বছর বিশ্ববিদ্যালয়ে তিনি যেতেন, অনেক স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে। তিনি আমাকে বলতেন, তুমি স্যার বলবে না, অশোকদা বলবে, কিন্তু সেটা আমার বলা হয়ে ওঠে, আমি তাকে স্যারই বলতাম। আমরা স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নের সঙ্গে এমন কিছু কিছু স্বপ্ন দেখি যেগুলো মনে হয় যে এই স্বপ্ন তো আমার দেখার কথা ছিল না। সব হচ্ছে অ্যালেগোরিক্যাল ব্যাপার, সিম্বলিক ব্যাপার। তো বিতোষবাবু মারা যাওয়ার পর একটা স্মরণ সভা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমি বলেছিলাম সেই আমার স্বপ্নটার কথা। বিতোষবাবু যেদিন মারা গেলেন তার ঠিক আগে রাত্রে দেখা স্বপ্ন, আশ্চর্য সেই স্বপ্ন। আমি স্বপ্ন দেখছিলাম যে আকাশে একটা পূর্ণ চাঁদ, সেই পূর্ণ চাঁদটা ভেসে আসছে, আমি দেখছি। হঠাৎ কালো মেঘ, যেমন রাতের বেলা কালো মেঘ হয়, একটা মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিল। আমি চাঁদটাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ একটা ব্যাকুলতা আমার মধ্যে, সেই ঘুমের মধ্যে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম একটা বিস্ফোরণ, যেন একটা বিরাট বিস্ফোরণ হলো, এবং চাঁদের টুকরোগুলো ওই মেঘের আড়াল থেকে চারদিকে ছড়িয়ে গেল। তো এরকম স্বপ্ন আমি আর জীবনে দেখিনি। এবং পরের দিনে খবর পেলাম বিতোষবাবু আর আমাদের মধ্যে নেই। তা আমি খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমার এক দাদা সহকর্মী সুমিনাথবাবুকে বললাম। তো তিনিও বিস্মিত হয়ে বললেন যে এটা তোমার সঙ্গে কোনো এক সূক্ষ্ম তন্ত্রীতে যোগাযোগ ছিল, যেটা হয়তো দৃশ্যমান নয়। তো আমি সেই স্বপ্নটা এখনো ভাবি। আপনাদের মধ্যে কেউ যদি সেদিন থেকে থাকেন আমাদের স্মরণ সভায়, মনে পড়বে আমি বলেছিলাম। তো বিতোষবাবু যে কাজকর্ম, তিনি যে কবি, তিনি যে গল্পকার, প্রাবন্ধিক, সেগুলো নিয়ে আমি বলবো না, আমাদের ম্যাডাম সেগুলো সম্পর্কে বললেন। আরেকটা আমার ভালো লাগার বিষয় আছে, বিতোষবাবুকে নিয়ে বোধ হয় মানে কেবলমাত্র পূর্ণভাবে এককভাবে বিতোষবাবুকে নিয়ে বোধ হয় প্রথম পিএইচডি মলিনা ভূঁইয়া বলে একজন স্কলার করেন আমার কাছে। বছর 3-4 আগে তিনি অ্যাওয়ার্ডে পান। তো তাকে আজকে আমি স্মরণ করি, তার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। এবং তোমাদের বলবো, তিনি হয়তো জীবিত থাকলে এখনো হয়তো ক্লাস নিতে আসতেন, রিটায়ার করে যেতেন, হয়তো অতিথি অধ্যাপক হিসেবে আসতেন। নাকি রিটায়ারমেন্টের বয়স হয়েছে তো? ছাড়ে ছিল, বলছে 65 হলেও রিটায়ার করে যেতেন। তো যাই হোক, আজকে তার এই মৃত্যুদিনে আমাকে যেটা নিয়ে বলতে বলা হয়েছে সেটা হলো দেশ, দেশপ্রেম এবং বন্দে মাতরম। তো বন্দে মাতরম, দেশ, দেশপ্রেম, এই বিষয়গুলো কেন সম্পর্কিত সেটা বলতে গিয়ে রবীন্দ্রনাথের একটা কথা বলতে হয় যে আমাদের এই যে জাতীয় ঐক্যের ধারণা, সেই জাতীয় ঐক্যের ধারণা আমাদের ভারতের নিজস্ব নয়, এটা বহিরাগত, মানে বাইরের কাছ থেকে আমরা শিখেছি। রবীন্দ্রনাথের এই কথাটা আংশিক সত্য, কিন্তু পুরোপুরি সত্য নয়। এই আমাদের মধ্যে যে ঐক্যের ধারণা, এটা সম্পূর্ণ বহিরাগত বলা যায়। সেই সূত্রে আমি প্রথমে দেশ সম্পর্কে, আমরা যারা সাধারণভাবে কথাবার্তায় বলি তোর দেশের বাড়ি কোথায়, তাহলে দেশের বাড়ি মানে কি? তুমি কোন জায়গাটায় থাকো, সেখানকার গ্রাম অঞ্চল যাই হোক, একটা ক্ষুদ্র সীমাবদ্ধ। কেউ হয়তো বলবে আমার দেশের বাড়ি কিন্তু ঘাটালে। এই দেশ সম্পর্কে একটা ক্ষুদ্র অঞ্চলের ধারণা আমাদের সকলের মধ্যে সেই প্রাচীনকাল থেকেই ছিল। কিন্তু ভারতের ধারণা দেশপ্রীতি, দেশপ্রীতির কথাটা পরে আসছি, দেশের ধারণা নিয়ে বলি। আমাদের পুরাণে, বিষ্ণু পুরাণ,
মার্কেন্ডীয় পুরাণ, পদ্ম সংহিতা সর্বত্রই ভারতের একটা ভৌগোলিক বিবরণ আছে। উত্তরম যস্য হিমদ্রাশ্চৈব সমুদ্রস্য দক্ষিণ, এই যে পরিমণ্ডল, উত্তরে হিমাদ্রি এবং দক্ষিণে সাগর, এই ভূখণ্ডের মধ্যে আমাদের ভারতবর্ষ। তাহলে ভূখণ্ডের ধারণা ছিল, এবং একটা পুরাণে নয়, একাধিক পুরাণে এটা বলা হচ্ছে। পদ্ম সংহিতায় পরশুরাম বলছেন যে ভারতবর্ষ এমন পবিত্র কর্মভূমি, এখানেই মানুষ জন্মে স্বর্গলোক লাভ করে। তাহলে আরো পৃথিবীতে কর্মভূমি আছে, আরো দেশ আছে। ভারত তাদের মধ্যে একটা ধারণা, এই ধারণাটা তাদের আছে যে ভারত একটা দেশ, তারা অন্য দেশ সম্পর্কে ওয়াকিবহাল ছিল। তাহলে ভারতের দেশ ধারণাটা ছিলই, কিন্তু এই যে ভারতের ঐক্যবোধ, দেশের ঐক্যবোধ, এটা কি আমাদের মধ্যে ছিল? আমাদের অনেকগুলো জনপদ ছিল। আমরা ষোড়শ জনপদের কথা শুনেছি। সেই ষোড়শ জনপদের রাজারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করত, এক রাজা আরেক রাজাকে আক্রমণ করত, জয় করত, তাতে মানুষের বিশেষ কিছু হতো না। সাধারণ মানুষ সেই চাষবাস করে, অন্যান্য কর্ম করে, কিন্তু তাদের জীবনযাত্রার মধ্যে বিশেষ বিঘ্ন হতো না। তারা যেরকম ছিল প্রায় সেরকমই থাকত, এবং তারা জানতো যে আমার দেশটা কোশল, ওটা অবন্তী, অবন্তী রাজা আমাদেরকে দখল করে নিল, কিন্তু এতে তাদের বিশেষ কেন যায় আসে না? তাদের ভেতরে ভেতরে একটা অখণ্ড ভারতের বোধ ছিল। আচ্ছা, অখণ্ড ভারতের বোধটা ছিল, সেটা আমরা কি করে বুঝবো? এটা বুঝতে গেলে আমাদের মনে রাখতে হবে যে ভারতের মূল চারটে ভূখণ্ডের কথা বিভিন্ন পুরাণে উল্লেখ করা হচ্ছে। আর্যাবর্ত, দাক্ষিণাত্য, উদীচ্য, প্রাচ্য, এবং কেউ কেউ চারের সঙ্গে একটা মধ্যদেশীয় কথা বলেন। তাহলে মূল চারটে ভূখণ্ড, তার মধ্যেই অনেক জনপদ, অনেক রাজ্য, সেটাও বড় কথা নয়। বড় কথা কি না, আমাদের পুরাণ, মহাভারত, এগুলোতে কি বলা হচ্ছে? যে অখণ্ড ভারতের রাজা, তাকে রাজ চক্রবর্তী বলা হচ্ছে। প্রথম রাজ চক্রবর্তীকে মানধাতা, শেষ রাজ চক্রবর্তীকে না ভরত, ভরতের ছেলে দুষ্যন্ত, দুষ্যন্ত আর শকুন্তলার সন্তান ভরত। তাহলে এই যে ভারতের ধারণাটা ছিল, এবং ভারত কোনটা সেটা বলতে গেলে গ্রিকরা তো বলেছে যে ইন্দাস, সিন্ধু নদীর এপারটায়। কিন্তু আমরা জানি যে এই যে সতীপীঠ, খুব খেয়াল করলে এখনো সতীপীঠের কথা আমরা যদি জানি, দেখো সেই বেলুচিস্তান থেকে চট্টগ্রাম, যে ভূখণ্ডটাকে এখন আমরা ভারতবর্ষ বলে জানি, অখণ্ড ভারতবর্ষ, সেটা কিন্তু ওই সতীপীঠের যে পীঠগুলো, সেগুলোকে লক্ষ্য করলে বুঝতে পারবে। আরও বড় কথা, যেটা বর্তমানে জিটি রোড, এই জিটি রোডটা অনেক ঐতিহাসিক বলেন প্রাচীন উত্তরাপথের ওপরে তৈরি। তাহলে উত্তরাপথ যে প্রাচীন পথ, সেটাও কিন্তু এই ভারতকে পেশোয়ার থেকে এখান পর্যন্ত বাংলা পর্যন্ত জুড়িয়ে রেখেছে। এই ধারণাটা তাহলে ভারতের যে বোধ, ভারত যে একটা বিরাট ভূখণ্ড মানুষের মধ্যে ছিল। তার সঙ্গে সঙ্গে আমরা তো নিজেদের গ্রামের কথা বলি, রাজ্যের কথা বলি, আবার ভারতের কথা বলি, ঠিক সেরকম তারা নিজেদের রাজ্য সম্পর্কে, গ্রাম সম্পর্কে তাদের একটা বোধ ছিল। এবং এই যে ভারত, এটা যে আমাদের দেশ, এবং এটা যে আমাদের জন্মভূমির তুল্য, ভারত হোক বা তার যে ছোট্ট রাজ্যটি হোক, এই বোধটাও মানুষের মধ্যে ছিল। মানে দেশপ্রেম যেটাকে আমরা বলি, দেশের প্রতি ভালোবাসা, সেটা যে ছিল কি করে বুঝলাম না, রামায়ণে, যেটা নেপালের একেবারে রাজবাণী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি, যেটা রামায়ণে আছে। অযোধ্যা ফিরছেন লক্ষ্মণ আর রাম, তাদের ফেরার পথে ভরদ্বাজ মুনির সঙ্গে দেখা। ভরদ্বাজ মুনি রামকে বলছেন, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি। জননী এবং চ আছে বলে জন্মভূমি, এ দুই স্বর্গের চেয়ে বড়। তাহলে দেশের প্রতি যে ভালোবাসাটা, সেটা ছিল। কিন্তু আমরা যেটাকে বলি এই এখনকার দেশের ভালোবাসা,
যেটাকে ন্যাশনালিজম বলে। আসলে ন্যাশনালিজম নয়, অনেকগুলো শব্দ এখানে প্রযোজ্য। সভিনিজম, সভিনিজম মানে কি? আমার দেশটা সবচেয়ে ভালো, আমরা উন্নত জাতি, পাশের যতগুলো দেশ আছে তারা অনুন্নত জাতি, তারা ভিন্ন, আমরা বিদ্যা বুদ্ধি ধর্ম সবই শ্রেষ্ঠ। এই যে উগ্র শ্রেষ্ঠত্বের বোধ, এটাকে সভিনিজম, উচ্চারণটা অনেকটা সভিনিজম এই ধরনের। এটা ঘৃণার যোগ্য। আমি বড় আর সবাই খারাপ, অতএব ওদেরকে আমি যা খুশি করতে পারি, অত্যাচার করতে পারি, ওদের বেঁচে থাকার অধিকার নেই পৃথিবীতে, আমরাই সব শ্রেষ্ঠ জাতি। আরেকটা হচ্ছে ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে সাম্রাজ্যবাদ। এই যে আমার একটা শ্রেষ্ঠত্বের বোধ আছে, আমি অন্যকে জয় করতে পারি, আমার অস্ত্র আছে, অন্যকে জয় করে তার অর্থ সম্পদ আমি লুট করে আনছি, অর্থ সম্পদ লুট করে এনে আমি বিকশিত হব, ওদের প্রতি আমার কোনো মায়া মমতা নেই, কারণ ওদের থেকে আমি উন্নত। এইটা হচ্ছে সাম্রাজ্যবাদ, যেটা ইংরেজরা আমাদের উপরে করেছিল, স্পেনীয়রা, পর্তুগিজরা, ডাচরা, সারা পৃথিবী জুড়ে। আর আছে কি ন্যাশনালিজম। ন্যাশনালিজম ব্যাপারটা কি না, ন্যাশনালিজম ব্যাপারটা হচ্ছে যে আমার দেশের প্রতি ভালোবাসা আছে, আমার দেশকে রক্ষা করতে হবে, কথা বলো না, আমার দেশকে রক্ষা করতে হবে, দেশের জন্য আমার দেশ যা বলবে, রাষ্ট্র যা বলবে, সেটা ভালো হোক মন্দ হোক, আমাকে মেনে চলতে হবে। কারণ দেশের স্বার্থে রাষ্ট্র যদি কোনো খারাপ সিদ্ধান্ত নেয়, সেটাও আমাকে মেনে চলতে হবে। এটা হচ্ছে ন্যাশনালিজম। এর মধ্যেও একটু উগ্রতা যেন আছে। আর যেটাকে আমরা বলি পেট্রিয়টিজম, সেখানে কি আছে? দেশের প্রতি ভালোবাসা, দেশের জন্য কর্তব্য, দেশ গড়ার ডাক, ইত্যাদি ইত্যাদি। তো একটু পরে সব ঠিক হয়ে যাবে, একটু পরে সব ঠিক করে দিচ্ছি, কিছু প্রশ্ন বলি তো হয়ে যাবে। তো এই 4 ধরনের যে বললাম, তার মধ্যে ওই যে পেট্রিয়টিজম বললাম, এটা একেবারেই দেশের প্রতি আবেগ, ভালোবাসা, অন্যের প্রতি কোনো রকম ঘৃণা, মানে ঘৃণা নয়, অন্যকে দখল করার চেষ্টা নয়। এই বিষয়টা রবীন্দ্রনাথ বলছেন যে এগুলো সবই বহিরাগত। কিন্তু আমাদের মনে হয় রবীন্দ্রনাথ যেটা বলছেন, ওই ন্যাশনালিজম পর্যন্ত এটা বহিরাগত। তার আগেরটা যে পেট্রিয়টিজম, দেশের জন্য কাজ, দেশের মানুষের প্রতি ভালোবাসা, এগুলো ভারতের মধ্যে ছিলই, ভেতরে ভেতরে এই চেতনাটা ছিলই। কিন্তু এত সোচ্চারভাবে ছিল না। মানুষের মধ্যে এই ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতের যে প্রকৃতি, ভারতের যে মানুষজন, ভারতের মধ্যে যে ধর্মাচরণ, সেগুলো যে আমাদের সকলে, এবং এগুলো যে যারা করছে তারা যে আমাদের কাছে, তারা যে আমাদের আপন, এই বোধটা কাজ করে গেছে। এটাই তো দেশের প্রতি তার একটা উপলব্ধির জায়গা। অতএব দেশ ধারণাটা আমাদের ছিল, দেশের প্রতি ভালোবাসাটাও ছিল, কিন্তু দেশের জন্য উগ্রতা ছিল না। এইটা বাইরে থেকে এসেছে। এইবারে আমি এই দেশপ্রেমের, আমাদের যে আধুনিক দেশপ্রেম, যেটা পরাধীনতার লড়াই থেকে এসছে, সেটা কবে থেকে শুরু হলো না? অবশ্যই বাংলাতে। বাংলাতে প্রথম যে আমরা দেখতে পাচ্ছি এই ভালোবাসার প্রকাশ, দেশের প্রতি ভালোবাসার প্রকাশ, সেটা কিন্তু আসলে একজন বিদেশি করলেন। তিনি কে না? তিনি ডিরোজিও। ডিরোজিও একটা কবিতা লিখলেন, ইন্ডিয়া টু মাই নেটিভ ল্যান্ড। কি অসাধারণ সেই কবিতায় তার এই জন্মভূমির প্রতি ভালোবাসা তুলে ধরেছে। তারপর তার যারা শিষ্য, যাদেরকে আমরা ইয়ং বেঙ্গল বলে চিনি, তারা সভা করেছিল 1938 সালে। সেই সভা স্থাপিত হয়, জ্ঞানোপার্জিকা সভা। সেখানে তারা দেশপ্রেম নিয়ে আলোচনা করত। আসলে ওই সব জায়গা থেকেই সূচনা হলো। আমরা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পত্রিকা উপাখ্যান জানি, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়। যদিও এই উপাখ্যানে ওই যে গানটা, সেটা কিন্তু টমাস মুরের একটা কবিতার অনুসরণে লেখা, মানে সেই বাইরের দেশপ্রেমের আদর্শেই লেখা। এইভাবে ধীরে 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 পুষ্ট হচ্ছে। অক্ষয় কুমার দত্ত তার চারুপাঠে লিখলেন যে জন্মস্থান আমাদের স্নেহাস্পদ।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, তারা পরপর লিখছেন ভারত এবং বাংলার জন্য, পরাধীন ভারত ভূমির জন্য তাদের বেদনা উচ্ছ্বসিত হয়ে উঠছে। কিন্তু একটা যে সম্মিলিতভাবে প্রাতিষ্ঠানিকভাবে যে তার প্রকাশ, সেটা আমরা তখনও দেখিনি। দেখলাম কোথায়? দেখলাম মেদিনীপুর। এখানে রাজনারায়ণ বসু, যার 200 বছর জন্ম মানে তিথি চলছে, শেষ হয়ে গেছে না চলছে, তিনি এখানে জাতীয় গৌরব হৃদয় স্বাধীনী সভা করলেন। এই সভায় দেশের গৌরব বৃদ্ধির জন্য নিয়মিত চর্চা, প্রেরণা এগুলো হতে থাকে। এর আদর্শে তৈরি হলো কলকাতায়, যেখানে রাজনারায়ণ বসুও জড়িয়েছিলেন এবং মুখ্য উদ্যোগ নিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন নবগোপাল মিত্র, হিন্দু মেলা। এবং এই হিন্দু মেলার সঙ্গে ঠাকুর পরিবার পরিপূর্ণভাবে জড়িয়েছিলেন। সেই হিন্দু মেলা, এটার আগে নাম ছিল চৈত্র মেলা, সেই চৈত্র মেলায় 1868 সালের প্রথম অধিবেশনে মনমোহন বসু তিনি একটা বক্তৃতা দেন এবং একটা কবি একটা গানও লিখেন, দিন দিন সবে দিন পরাধীন গানটা। আর যে বক্তৃতা দেন সেই বক্তৃতাটা এখনো পড়লে গায়ে কাটা দিয়ে ওঠে। কি ব্যাকুলভাবে তিনি বলছেন যে আমরা শুনেছি স্বাধীনতা বলে একটা বস্তু আছে, পৃথিবীর অনেক দেশ সেই অমৃত স্বাদ পেয়ে থাকে, সেই মনোহর বৃক্ষের অমৃত ফলের অমৃত স্বাদ পেয়ে থাকে। যদি জীবনে একটি দিনের জন্য সেই অমৃত স্বাদ পেতাম, মানে একদিনের স্বাধীনতা। এখন এই পরিস্থিতিতে আমরা বিবেচনা করতে পারবো না তাদের সেই ব্যাকুলতা। এবং সেখানে একটা গান লেখা হলো, দ্বিতীয় অধিবেশনে গান লেখা হয়েছিল। গানটা লিখেছিলেন রবীন্দ্রনাথের মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর। সেটা কি না, সেটা হলো গাও ভারতেরই জয়গান, মেটে সবে ভারত সন্তান, গাও ভারতেরই জয়গান। এই গানটা রাজনারায়ণ বসু একটা বইয়ে তিনি উদ্ধৃত করলেন। বইটার নাম হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা। বঙ্কিমচন্দ্র সেই বইটা রিভিউ করলেন বঙ্গদর্শন পত্রিকায় এবং তিনি ভাবলেন ওই গানটা, ওই বইয়ের লেখক রাজনারায়ণ বসু লিখেছেন। তিনি বললেন রাজনারায়ণ বাবুর কলমে ফুলচন্দন বর্ষিত হোক। এবং তিনি বললেন এই যে গান, এটাই প্রকৃত ভারত সঙ্গীত। এই ভারত সঙ্গীত গিরিবন্দরে প্রতিধ্বনিত হোক, পূর্ব পশ্চিম সাগরে তীব্র গর্জনে মন্ত্রীভূত হোক, গোদাবরী তটে, নর্মদা তটে, গঙ্গা তটে বৃক্ষে বৃক্ষে মর্মরিত হোক, হৃদয়ে হৃদয়ে এই গান প্রতিধ্বনিত হোক। খুব আবেগাপ্লুত হয়ে বঙ্কিমচন্দ্র এটা লিখলেন বঙ্গদর্শনের পাতায়। এবং তিনি জানতেন যে ওটা রাজনারায়ণ বসু, কিন্তু আসলে ওটা সত্যেন্দ্রনাথ ঠাকুরেরই লেখা। সেই জন্য তিনি একটা গান লিখলেন এদের প্রেরণা লিখে। তার আগে যারা করে এই হিন্দু মেলার প্রেরণা, এবং তারও আগে একজনের কথা আমি ছেড়ে গেছি, তার কথা না বললে নয়। তিনি কে না, তিনি বঙ্কিমচন্দ্রের গুরুই বলা যায়, ভাবগুরু, ঈশ্বর। তার সেই স্বদেশ কবিতাটা, যে জানো নাকি জীব তুমি জননী জন্মভূমি, যে তোমার এই হৃদয়ে রেখেছে, বসিয়া মায়ের কোলে সন্তানে জননী বলে কি এমন কোথায় দেখেছি, যে আমরা মায়ের কোলে বসে মাকে ভুলে গেছি। যদি বলতে হয় বাংলায় প্রথম কেউ এই স্বদেশের তীব্রভাবে এই স্বদেশের কথা বলে থাকেন, তিনি হচ্ছেন ঈশ্বরগুপ্ত। এবং তিনি ওই কবিতাতে বলছেন, কত রূপ যত্ন করি দেশের পুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। এখানে একটু উগ্রতা চলে এলো। উগ্রতা মানে সেই দেশ প্রেমের উগ্রতা, যে আমার দেশের যা কিছু সবই ভালো, সে বাইরের যত মহামূল্যবান জিনিস হোক তার চেয়েও আমার দেশের সব কিছুই ভালো, খারাপ জিনিসও ভালো। তো তারই শিষ্য বঙ্কিমচন্দ্র। তো তিনি লিখলেন বন্দে মাতরম। এই যে বন্দে মাতরম গানটি লিখলেন, এই বন্দে মাতরম গানটি আসলে বাংলার সঙ্গীত।
তিনি ভারত সঙ্গীত লিখেননি, এটা ভারতের গান নয়। তখন বাঙালি কবিদের আমরা দেখব, সে মধুসূদন হোক, ঈশ্বরগুপ্ত, দেবীচন্দ্র, রবীন্দ্রচন্দ্র, বিহারীলাল, যিনি হন, তারা কিন্তু বাংলার জন্যও লিখছেন, আবার ভারতের জন্যও লিখছেন। কারণ ওই যে একটু আগে বললাম, আমাদের ক্ষুদ্র একটা রাজ্যের জন্য যেরকম দেশপ্রীতি থাকে, বৃহত্তর ভারতবোধ থাকে। এটা সেই প্রাচীনকাল থেকেই চলছে। আমরা যতই বলি এগুলো বহিরাগত ধারণা, তা নয়। তো যাই হোক, বঙ্কিমচন্দ্র এই যে গানটা লিখলেন, তিনি বাংলার গীতি লিখলেন। কারণ ওতে আছে সপ্তকোটি, তখন ভারতের লোক সংখ্যা কিন্তু 20 কোটি। আসলে তিনি বেঙ্গল প্রভিন্সে, তখন অখণ্ড বাংলা, বঙ্গপ্রদেশ, যার মধ্যে আসাম, উড়িষ্যা, বিহার ছিল, তার লোক সংখ্যাটাকে ধরে বললেন। কেন তিনি ভারত সঙ্গীত লিখলেন না? তার প্রবন্ধগুলো দেখবো যে সেখানে বাংলার অনেকগুলো বাংলাকে নিয়ে প্রবন্ধ আছে, আবার ভারতকে নিয়েও প্রবন্ধ আছে। কিন্তু এক্ষেত্রে কেন তিনি ওই ভারতকে নিয়ে বললেন না, বাংলাকে নিয়ে? কারণ ভারত সঙ্গীত তো লেখা হয়ে গেছে, গাও সবে ভারতেরই জয় গান, অতএব আমি এবার বাংলার গান লিখি। কিন্তু সেটাই হয়ে গেল বাংলার ভারতের এক সর্বশ্রেষ্ঠ জাতীয় সঙ্গীত। তো এই গানটা কবে লিখেছিলেন সে নিয়ে বিতর্ক আছে। এই বিতর্কটা এই যে এখন চলছে বন্দে মাতরমের 150 বছর, এটা কিন্তু বলে দেওয়া যায় না যে এটা বন্দে মাতরমের 150 বছর। কিন্তু কেন এটাকে ধরা হচ্ছে বেশি করে? এটা 74 সালেও তিনি লিখে থাকতে পারেন, 75-এও লিখে থাকতে পারেন, 76-এও লিখতে পারেন, সব সম্ভাবনাই আছে। কিন্তু এটা ধরা হচ্ছে বিশেষভাবে 1907 সালের অরবিন্দ ঘোষ তিনি যখন লিখছেন যে 32 বছর আগে এই গান রচিত হয়েছে। তাহলে হিসেব করলে 1875 এবং গানের অন্যান্য বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ এবং তার পারিপার্শ্বিক অবস্থান, এই সমস্ত দেখে মনে করা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দিন, মানে 7ই নভেম্বর এই গানটি রচিত হয়েছিল, এইভাবে ধরা হচ্ছে। কিন্তু কোনো পাথরের প্রমাণ সেরকম নেই। কেউ কেউ মনে করেন তারও আগে হয়েছে, যেমন পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় তার ভাই, ললিতমোহন মিত্র, দীনবন্ধু মিত্র তার বন্ধু, তার ছেলে, এবং তার যে বঙ্গদর্শনের ম্যানেজার রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন, তাদের কথা থেকে বোঝা যায় যে এটা কাঁঠালপাড়ায় লেখা হয়েছে, কিন্তু তারিখটা ঠিক বোঝা যাচ্ছে না। কেউ বলেন কাঁঠালপাড়ায় লেখা হয়েছে, কেউ বলেন এটা জয়নগর মজিলপুরে হয়েছে বা বহরমপুরে হয়েছে, কেউ বলেন এটা ওই বারুইপুরে হয়েছে, কেউ বলেন যে চুঁচুড়ায় হয়েছে, নানান মত আছে, কেউ বলেন লালগোলায় হয়েছে। তো অনেক রকম মত থাকুক, এবং কালের দিক থেকে যেটা বললাম, কালটাকে ধরতে গিয়ে আবার রাজনারায়ণ বসুকে টানা হচ্ছে। কেন রাজনারায়ণ বসুকে? রাজনারায়ণের এক প্রিয় ছাত্র ছিলেন, তার নাম ঈশানচন্দ্র বসু। এবং সেই ঈশানচন্দ্র বসু আমার যে দেশের বাড়ি, মানে আমার ওই যে দেশের কথা বলছি, বালিচকে আমার বাড়ি থেকে সামান্য দূরে, 19 শতকের একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন ঈশানচন্দ্র বসু। তিনি এই কলেজিয়েট স্কুলে রাজনারায়ণ বসুর সবচেয়ে প্রিয় ছাত্র ছিলেন। তো রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় বন্দে মাতরমটা টেবিলে পড়েছিল লেখা হয়ে, বঙ্কিমকে চেয়েছিলেন, বঙ্কিম সেটা দেননি, তাকে খানিকটা বিরক্তির স্বরে কথা বলেছিলেন। তাহলে বঙ্গদর্শনে এক পাত ফাঁকা রয়েছে, সেই এক পাত মানে কত বড় বঙ্গদর্শনে যে গানটা যে ঢুকবে সেটা তিনি মেপে নিলেন। মেপে নিয়ে গবেষণা করছেন, তারা বলছেন যে ওই ফাঁকটার মধ্যে ধরবে এরকম কবিতা কি আছে। দেখা গেল যে সময়টা যে কবিতা লেখা হয়েছিল 1874 সালে, সেটা হচ্ছে ঈশানচন্দ্র বোসের একটা কবিতা। মানে এখানেও কিন্তু দুটো কানেকশন, যাই হোক সেটা অন্য ব্যাপার। তো কাল এবং সঙ্গে সঙ্গে যেটা বললাম যে স্থান, বন্দে মাতরম কোথায় লেখা হয়েছে তার কোনো ঠিক নেই। কিন্তু কাঁঠালপাড়ার দিকে সমর্থনটা বেশি, যুক্তি বেশি। ঠিক একইভাবে 1875-এর 7ই নভেম্বর রচিত হয়েছিল, এটাও। এবং সেটা গানটা লেখা হয়েই ছিল। পরে আনন্দ মঠে 1882 গিয়ে যখন বঙ্গদর্শনে প্রকাশিত হচ্ছে, সেখানে গানটা বেরোচ্ছে। তো গান বেরোচ্ছে, এই গানটা নিয়ে ভারতে, ভারত কেন সারা পৃথিবীতে কোনো একটা গান নিয়ে এত বিতর্ক এত দীর্ঘদিন ধরে হয়। ফ্রান্সে তাদের জাতীয় সঙ্গীত লা মার্সেলাই,
সেই গানটার সঙ্গে এই গানটার তুলনা করা হয়, কিন্তু তাকে নিয়েও এত বিতর্ক হয়নি। তো এই গানটাতে বিতর্কের কারণটা কি? এর একটা দীর্ঘ ইতিহাস আছে, আমি সেটা বলবো না। মানে অনেকটাই কিভাবে বন্দে মাতরম জনপ্রিয় হয়ে উঠলো, প্রথম কে গেয়েছিলেন, কে সুর দিয়েছিলেন, সেটা আমাদের বিতর্ক হয়েছে। কিন্তু আমি গানের ভেতরের বিতর্ক করি। আমাদের সকলেরই জানা, এই গানটার বিরুদ্ধে বলা হয় এটা একটা সাম্প্রদায়িক গান, বা এর মধ্যে কিছু ধর্মীয় অনুষঙ্গ আছে, যে ধর্মীয় অনুষঙ্গের জন্য মুসলিম সম্প্রদায় বা অন্যান্য যারা একেশ্বরবাদী বিশ্বাসী তাদের কাছে এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা যদি একটু পর্যালোচনা করি গানটা, তাহলে এই বিতর্ক কেটে যায়। এই বিতর্ক কাটানোর জন্য সবচেয়ে বড় যিনি ভূমিকা নিয়েছিলেন, তিনি 19 শতকে না 20 শতকে এক বিখ্যাত প্রাবন্ধিক, বিদ্বান, এবং তিনি কিন্তু মুসলিম ধর্মাবলম্বী। তিনি হচ্ছেন রেজাউল করিম। তিনি অনেকগুলো যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন বন্দে মাতরম মোটেই কোনো ধর্মীয় গান নয়, এর মধ্যে সাম্প্রদায়িক কিছু নেই। এবং আমি এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, সম্ভবত এই গানটা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম নিরপেক্ষ গান। এই কথাটা যে বললাম, বলার সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে রবীন্দ্রনাথ তো নিজেই বলেছেন যে, এই একটু আগে একজন পরীক্ষা দিতে ছিল, লিখেছে যে রবীন্দ্রনাথ বলেছেন এটা আছে দুর্গা বন্দনার মতো এবং দুর্গার সঙ্গে সম্পর্কিত, অতএব এর প্রথম দুটো স্তবক বাদ দিয়ে বাকি অংশগুলো গ্রহণযোগ্য নয় অন্য ধর্মাবলম্বীদের কাছে। আমি তখন বললাম, রবীন্দ্রনাথ তো সব ক্ষেত্রেই যে সঠিক হবেন এমন কোনো কথা নেই, কোনো মানুষই পূর্ণ হতে পারেন না। তো রবীন্দ্রনাথ এখানে বিভ্রান্ত হয়েছে। কেন? এটা আমাদের মনে হবে যে ঔদ্ধত্য দিয়ে বলছি। আমরা যদি গানটা পর্যালোচনা করি, যদি এখন পর্যালোচনা করলে যদি মনে হয় যে আমার যুক্তিটা যুক্তি নয়, কুযুক্তি, তাহলে আপনারাও বলবেন। প্রথম কথা, এই গানে আছে যে আমরা দেশকে মা বলবো কেন? মুসলিমরা তো দেশকে মা বলে না, একটা জড় বিষয় বা জড়জীবের মিলিত বিষয়ে মা বলবো কেন? প্রথম আপত্তি। প্রথম কথা, আমরা আমাদের এই যে ভারতীয় বা বাঙালি কালচারে মা, দেশকে মা বলার কারণ কি না? আমরা মায়ের কোলে জন্ম দিচ্ছি, প্রথম থেকে মায়ের প্রতি একটা আমাদের আশ্রয়। যখন এই পৃথিবীতে এলাম তারপর থেকে মাই তো সব কিছু, মা ভরসা, মা আশা, এবং যত বড় হয়ে মায়ের প্রতি কৃতজ্ঞতা আছে এই পৃথিবীতে এনেছে। আমরা যখন ওই শিশুটি এই মাটিতে যখন ঘুরে বেড়াচ্ছে, সে তখন তার আশেপাশের মানুষজনকে দেখছে, জীবজন্তু দেখছে, গাছপালা দেখছে, আকাশ দেখছে, চন্দ্র দেখছে, সূর্য দেখছে। তারপরে সে বড় হচ্ছে এবং সে জানে এই আশপাশটা এটা আমারই জায়গা, সেটা যেমন আমার মা, এও আমার জায়গা। আর একটু বড় হচ্ছে, যে পথে সে হাঁটে, যে গাছের ছায়া নেয়, যে মাটির জল পায়, যেখান থেকে ফসল পায়, যেখান থেকে ফল পায়, এ আমার। এখানকার সংস্কৃতি, এখানকার বীরত্ব, এখানকার ঐতিহ্য, এখানকার মানুষ, এরা আমাদেরই লোক, এরা বাইরের নয়। এই আপনত্বের বোধ, এই আপনত্বের বোধের জন্য দেশের প্রতি তার একটা ভালোবাসা, তার একটা কৃতজ্ঞতা আসে, ঠিক যেমন মায়ের মনে আসে। এখন আমরা আমাদের কালচারে বলি মা তো মা বলি, মায়ের সঙ্গে আমাদের সব কিছুই যেন মাতৃমুখী। কীরকম না, জেঠিমা, কাকিমা, সে নিজের হোক আর পাড়ার হোক, এবং বাৎসল্যে ছোট মেয়েকেও মা বলে আমরা বলি যারা বয়স্করা। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমরা ওই যারা শ্বশুর শাশুড়ি বা বড় যারা, তারা তাদের সন্তানতুল্যদের স্ত্রীকে বৌমা বলে, সব কিছুই মা। আরেকটু গভীরে চলে গেলে এই যে গৌমাতা শব্দটা শুনি, গৌমাতা কেন না? গৌমাতা মানে সে কি গরু? সত্যি সত্যি তাদের মাতা নেই হিন্দুদের? আসলে সেও দুধ দেয়। আগে তো আমাদের এত কিছু উপাদান আসতো না, খাদ্য উপাদান মূলত গরুর কাছ থেকে বেশি আসতো। গরু অনেক কিছু দেয়, যে আমাকে এত কিছু দিচ্ছে তার প্রতি কৃতজ্ঞতায় গৌমাতা। এগুলো খুব সূক্ষ্ম বোধের ব্যাপার। আরও গভীরে, আরও সূক্ষ্মে গেলে তখন এই যে জীবজন্তু, মানুষজন, গাছপালা, প্রকৃতি, স্থূল সব জিনিস নিয়ে দেশের প্রতি কৃতজ্ঞতায় দেশও মা হয়ে ওঠে।
তাহলে মা বলাটা অন্যায় নয়, কিন্তু ধর্মীয় তো বাধা থাকতে পারে, সেটা যে বাধা নয়। এই যে কোনো রকম কোনো ধর্মে দেশকে মা বলাই যে বাধা নেই তারও প্রমাণ আছে। আমাদের তো নজরুল ইসলাম, তিনি তো ইসলাম ধর্মপ্রেমী ছিলেন, তিনি বলেছেন নবযুগ প্রবন্ধে, দাঁড়াও জননী জন্মভূমি, জননী জন্মভূমি। এবং আজমুল্লাহ খান সিপাহী বিদ্রোহের সময় তিনি একটা স্লোগান দিয়েছিলেন, মাদার এ ওয়াতান। এই মাদার এ ওয়াতান এখন পাকিস্তানের তাদের একটা স্লোগান, দেশকে মা বলা। উজবেকিস্তান সেটা একটা মুসলিম দেশ, কিন্তু সেখানে স্ট্যাচু অফ মাদার আছে। এবং হাফিজ থেকে শুরু করে যত বিখ্যাত বিশ্ববিখ্যাত ইসলাম ধর্মাবলম্বী কবি আছেন, তারা মা কথাটা, জননী কথাটা, মানে তাদের ভাষায়, আরবি ভাষায় তারা কিন্তু লিখেছেন, আরবি উর্দু তারা লিখেছেন। রবীন্দ্রনাথ তার তো মা দিয়ে দেশকে অহরহ, ও আবার দেশের মাটি তোমার পরে ঠেকাই মা, তোমাদের বিশ্বময়ের, তোমাদের বিশ্ব মায়ের আঁচল পাতা। তো তিনি প্রতিটা গানেই, মানে অনেক গানে মা, দেশকে মা বলছেন। তাহলে মা বলাতে আপত্তি, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা কোনো ধর্মীয় বিষয় নয়। আর এই চলে যাবে, চলে যাবে, বোঝাতে থাক, কেন বকব করে তো চলে যা। আমি তো আগেই বলেছি পড়াশুনো এসবগুলো উঠে গেছে, এক বসবি বসনা চলে। তো এবারে যেটা বলছিলাম, তাহলে গানটার প্রতি, মায়ের প্রতি একটা যে আপত্তি, সেটা মৃদু আপত্তি, সে আপত্তি চলে না। কিন্তু বন্দে মাতরম, মাকে বন্দনা করছি, দেশমাতাকে। ইসলাম ধর্মে একমাত্র আল্লাহকে, তাকেই কেবলমাত্র ইবাদত করা যায়, আর কাউকে করা যায় না। কিন্তু ইবাদত আর সেলাম, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কারো আরাধনা করছি আর কাউকে নমস্কার জানাচ্ছি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই যে বন্দে মাতরম কথাটা বলা হচ্ছে, এতে ইবাদত নয়, বন্দে সেলাম করছি, প্রণাম করছি, নমস্কার করছি। আর ইবাদত করতে হলে সিজদা করতে হয়, সে একটা সাষ্টাঙ্গে প্রণামের মতো। তাহলে এখানে কিন্তু সাধারণ বন্দে শব্দ বলা হচ্ছে, মানে প্রণাম করছি, নমস্কার করছি, সেলাম করছি, ইবাদত নয়, সিজদা নয়। তাহলে দ্বিতীয় আপত্তিও চলে না। আর কি আপত্তি আছে? আরো গুরুতর আপত্তি আছে। কি সেই গুরুতর আপত্তি? যেগুলো রবীন্দ্রনাথ বলেছেন, একটু আগেই বললাম। আমি রবীন্দ্রনাথের প্রসঙ্গে আসবো, যে কেন বললাম রবীন্দ্রনাথ ভুল। তম হি দুর্গা দশপ্রহর ধারিণী, কমলা কমল দল বিহারিণী, বাণী বিদ্যা